আর চা বাগানের শ্রমিকদের ভোট নেন, চা বাগানের শ্রমিকদের কথা বলেন, নেত্রীর কাছ থেকে সুবিধা নেন। এরকম এমপি আছেন মিনিমাম 10 থেকে 12 জন। কেন? চা বাগানের মানুষের ভোট নিছেন। আর একবার আমার চেয়ে বড় বড় পদবীধারী এমপি মন্ত্রীরা ছিলেন, আছেন সিলেট বিভাগের, আছেন চট্টগ্রাম বিভাগের। একবার কি দাঁড়াইয়া প্রধানমন্ত্রীর সামনে বলতে পারেন নাই যে চা বাগানের লক্ষ মানুষের ভোট নিছে? একটা মিনিটের জন্য দাঁড়াইয়া বলতে পারেন নাই যে আমাদের শ্রমিক মালিকরা মরে যাচ্ছে, চা বাগান ধ্বংস হচ্ছে, ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী? কেন কেন আমার বলতে হইলো? কেন কেন এই বছরগুলো গেল কই আপনাদের জীবনে? এই যে আজকে যে আমি দাঁড়াইছি, মনে করেন এই খবর দেওয়ানজির মালিকের কাছে যাবে না? দেওয়ানজির মালিক এরা ফোন করে কইব যে এ কিন্তু সেটছে রে বউ, কিটা কইব এ সেটছে, টাকা লাইন দিলাও কিছু। আপনি কি মনে করেন কইতো না? এমনও কইতে পারে এ কিছু পাগলা আছে, কুম্বালা কিতা করে ঠিক নাই। উন্নয়ন মানুষের জীবনে সব মানুষ হইলে কিছু পাগল হল লাগে না, এইটা ঠিক করেন যায় না। কিছু আধা পাগল না হইলে এমন ভাবে বাটবার হলাইছো তারা ঠিক করতে গেলে আমার মতো কিছু আধা পাগল রাখবো এখন দেশের মধ্যে। কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তোমার খান কিতা একবার চেয়ারম্যানে দেন। তুমি বঙ্গবন্ধুরে সম্মানিত করবাই, তুমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবাই, কেমনে? মুখে মুখে আর আইনটার করে জানি জায়গা, এগুলা হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে যখন আমি তো ইগলের এমপি, আমার সৌভাগ্য হয় নাই আমি এমপি হব নৌকা দিয়া। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি, আমি এখানে সবার সামনে বলতে পারি না। যতগুলা কথা বলছি আমি, জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এইটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। কারণ সারা জীবন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না, তোমার হৃদয়ে থাকতে হবে, রক্তে থাকতে হবে। আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয়, এইখানে দাঁড়াই যাইতে হবে। এমপি হও আর না হও, নেতা হও আর না হও, মানুষের দুঃখে কষ্টে মানুষকে ফালাই যাওয়া যাবে না। তাইলে তুমি কোন নেতা না হইলো মানুষ দাঁড়ায় বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে এই লোকটার শরীরে। শুনেন, 100 টাকা করে চা পাতা বিক্রি করছেন। আমি বক্তব্য দিছি 2 মাস আগে, কেমনে মাত্র 1 মাসের ব্যবধানে কেমনে 400 টাকা হয়ে গেছে? কেমনে হইলো? আমি কি জাদু জানি? না, খেটায় জাদু করছে। 15 বছর ধরে হইল না। আমি বক্তব্য দিলাম সংসদে, আমি কইছি যে খামড়াইলিমু কিন্তু তোমরা। আমি যে টাকাকে তদবির করি, আমার এলাকাত খাম দেও, আমার এলাকাত উন্নয়নের বরাদ্দ দেও, যারে আমি ফোন করে কই বাইরে আমার এলাকাত বরাদ্দ দেও, আমি নিজে টাকা বানাইতাম না। আমি কোনো দুর্নীতি করি না, তবে অতটার বড় যদি বরাদ্দ না দেও তে খামড়াইলিমু। আমার আবার খামড়ানির অভ্যাস আছে। সৎ লোকের যদি একটা দাঁত হই না দেখাইতে এক হের শত্রু। আরে সৎ লোকের খামর যদি ঠিক মতো না বয় তে খের শত্রু। অসৎ লোকের দাঁতের যন্ত্রণায় তো বাঁচি না। এই 1 মাসের ব্যবধানে যদি অত টাকা বাড়তে পারে, তাহলে এর মানে বাড়ানি সম্ভব আছিল। যদি বুঝতাম আমি অত কথা কইবার বড় 1 টাকা বাড়ছে না, তে বুঝা গেল এটা নাই। এর মানে হইল গিয়া বাংলাদেশটারও বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানো সম্ভব যদি এইসব বাটপারদেরকে ঠেকানো যায়। আমি নেত্রীরে বলি নাই সিন্ডিকেটের কথা, বলছি যে নেত্রী আমাদেরকে ওই বলেন যে আপনি চা বাগান বন্ধ করে দিবেন, আমি চা বাগানের শ্রমিক ভাই বোনদেরকে বলবো তোমরা অন্য ব্যবসা দেখো। আর নাইলে আপনি চার দাম বাড়ান যাতে চা শ্রমিকরা বেঁচে থাকে। আপনি চিন্তা করতে পারেন, এইবার চা বাগান যদি না বাঁচে, কর্মচারীও বাঁচবে না, শ্রমিকও বাঁচবে না। আরে চা বাগানের যারা কর্মচারী আছে, আমরা সব তো শ্রমিকের মধ্যেই পড়ি।
শ্রমিক ভালো, আমরা শ্রমিক না, হয়তো একটু অফিসার কর। এমপি হিসাবে আমি কি শ্রমিক না? আরে আমি তো বেতন পাই 1,70,000। এটা আগে জানছেন কোন সময়? বোঝা যায় এমপিরা বল আগে এমন ফাইনটা বোঝা যায় এরা সব আমরা দালে টান করে দিতেছে। আরে সর্বনাশ, আমি রাজনীতি করতাম, আমি কোনোদিন জানছি না এমপি বলতে যে অত টাকা বেতন পায়। আমি রাজনীতি করছি এত বছর, আপনি জিজ্ঞাসা আমার এলাকার যারা রাজনীতি করে কয়জন লোকে জানতো এমপি সাহেব বেতন পায়? সারা বাংলাদেশের মানুষ জানে না। এর মানে কিভাবে আমরা অন্ধকার রেখে এরা কাটিং কাটিং করে যাইতেছে। মাত্র 3 মাস হয়েছে 29 কোটি টাকা বরাদ্দ পাইছি। কেমনে পাইলাম? আগে কি পাইছে না? না এবারই দেওয়া আরম্ভ করছে। গেলা কইলাই না কেন পাইছা? এটা তাল কিতা জানেননি? আগে আমার আম্মায় মানুষ মেহমান আইলে করো যাইবার সময় কইতো তোমার গুলালা কইব। এই সময় আমি ধরেন একটু খেলার গেছি গিয়া, হয় তোমার কিছু আনতে আসছি না, মিষ্টি মিষ্টি নাও 100 টাকা সালামি বা ফুলাটারে দিয়ে খাইলি বলে। আর আম্মা কিতা করতাম মনে করেন এই টাকা কিতা করবো বা আম্মা রেখে তাই না সারি আর দিতা না দেখা পরে দিব নে। আর আমার মার তাল ধরছে এমপি বলতে না না কামড়াই পরে দিব নে। নেত্রী শেখ হাসিনা যে টাকা দেয় এটা শাড়ি রেখিয়া পরে দিব নে গো, লাগলে দিব নে। কিন্তু এটা তো মা, বিপদে বললে মাই দেখবো। কিন্তু তুমি তো মা না গো, তুমি লাগে দুষ্ট গো, তুমি পুরা খাইবার লেগে ইচ্ছা আমারে হইছ না তুমি। যাই হোক, আমি আর এমপি না থাকলো খাম সাইডে লইতেছি পয়সা। আপনারা বাকি জীবন শান্তি পাইয়া যাইবা। আর এমপি বেশি দিন তখন উচিত না। আমার 12 কেজি ওজন কমছে। মানুষে আমার আগে কইছেন এমপি লেভেলে বিরাট আরাম, খালি খসি মুরগি খাওয়ান যায়। আমি দেখি খসি মুরগি মানুষের ছায়া খাওয়াইতো, আমি তো সময় দিতে পারি না। এমন বিপদ আছে আমি এমনি জানি। এরপরে আমার সাথে যারা থাকে, আমার দেখুন ভাই নাই, বোন নাই, আমার বাপ নাই, মা নাই, কেউ দেশে নাই। আমার চাচাও নাই, শাস্ত্র ভাইও নাই। আমার কোনো আত্মীয় স্বজন নাই যে এখানে সাদাবাজি করতো, ক্ষমতা দেখাইতো। যারা আছে এরা লাগে আরেক বেদান্তের ফুলাপুরি, এরা আমার লাগে কাজ করছে। ওকে এমন তাল ধরছে, আমার সাথে যারা আসিল খান কাজ করছি, এরা বোঝা যায় কুমারী পূজার মতো কুমারী হয়েছে গেলাম। কিরকম? আগে আমি জানতাম না কুমারী পূজার পেলে যে কুমারী হয় তার বেলে আর বিয়া হয় না। তা আমার ওখানে যে তাল ধরছে, আমার সাথে যারা কাম করছি এরা কুমারীর তাল ধরবো, যে এরা আর খাইতে পারতো না, কন্ট্রাক্টারে নিতে পারতো না, বাজারও চলতে পারতো না। এরা কিছু লোক আইসে সারা দেশ থেকে কেমনে আমার বলাইনে নষ্ট করিয়া ইটা হয় না, কয় ব্যারিস্টার সুমনের কাছের লোক। ওটা কাছের লোক তো আমার সোনাঘাট মাধবপুরের সবু। আচ্ছা অবধি সব কি কাছের লোক না? যাই আপনারা দুঃখের কথা কইয়া লম্বা করতাম না। তবে একটা কথা মনে রাখুন, যে পানি দিয়ে গোসল করে সে জামা বদলায়। আরে আমি সেই এমপি যে ঘাম দিয়ে গোসল করতে শিখছে। আমি ইতিহাস বদলাই স্যার, বলি কথা দিয়ে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সোনারঘাট প্রশাসনকে এরকম সুন্দর একটি আয়োজনের জন্য। আমি আমার সভাপতি, আমার খুব কাছের মানুষ, সাধারণ সম্পাদক যারা এখানে আছেন, আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সোনারঘাটকে আপনারা নির্দিষ্ট করে দিয়েছেন যে এই জায়গায় আপনারা প্রোগ্রাম করবেন। আমাদেরকে আপনারা সম্মানিত করেছেন। সোনারঘাটের মানুষের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা আমাদের আতিথেয়তায় ভুল থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, আমরা চিটাগাং থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, সিলেট থেকে আসছেন। আমরা হয়তো আপনাদেরকে ওইভাবে আতিথেয়তা দেখাইতে পারতেছি না। তবে আর বেশি দিন না, আমার 1টা বছর সময় দেন, দেখেন আমি এই সোনারঘাট মাধবপুরকে কিভাবে আমি পর্যটন নগরীতে রূপান্তরিত করি। আপনারা দেখে আনন্দ পাবেন যে কি বানাই দিচ্ছি আমি। আর আরেকটা বিষয় লেগে সোনারঘাট মাধবপুরে এমন ভাবে বানাইব, আপনারা যারা সিলেট চিটাগাং থেকে আইসেন একটু দেখতে যান, কারণ ফুরি বিয়া দিবেন লেগে বেউসি যাবে আর কদিন পরে এখানে। কারণ আমি এইভাবে রেডি করতেছি। আর আমরাও দেখবেন না একটা ফুলা বিয়া করাইবেন লেগে আপনারা আফসোস করবেন যে সোনারঘাটের একটা ফুলানি বা মাধবপুর একটা ফুলানি বিয়া করানি যায়। আর আমি 2 লক্ষ চারা লই আইতাছি, যে গরম পড়ছে ভাইসা মরার মতো অবস্থা হয়ে গেছি।
এরপরে আপনার কারেন্ট থাকে না, কারেন্টের লাগে প্রতিদিন ডেইলি সকালবেলা উঠতে দেখি 60-70 টাকা গালি আমার মা বাপ লইয়া, যে তোমারে ভোট দিতাম না, কারেন্ট থাকে না। আমি কাল সকালবেলা হচ্ছে আম্মার সাথে মাতি না, কারণ অত গাইল মা বাপ তুলিয়া গাইল নিলে মার সামনে সাথে কেমনে মাথায়। এরপর জাতীয় সমস্যা, 11 মেগাওয়াট বিদ্যুৎ অপারেশন চালাই দিছি, মনে করছি আমরা দিব বিদ্যুৎ, আমরা বিদ্যুৎ খালি উৎপাদন করছি স্বাস্থ্যগঞ্জ জাতীয় গ্রিডে ঠাই না লই গেছি, হয়টা আমরা বাচ্চাই দাম সবরে ওকে। আমি সোনাঘাট মাধবপুরের লেগে কইলে শ্রীমঙ্গলে হয়তো না, এখন রাষ্ট্র তো দেখে তার লেগে সব এলাকা, আমি তো দেখি আমার খালি মাধবপুর সোনারঘাট, আর রাষ্ট্রের কাছে তো আমি অসহায়। এরপরে আমার এরা কথা দিছে যে বৃষ্টিটা বললই লোডশেডিংটা কমবে জীবিকা, কিন্তু কিতা করবো আমি আল্লাহর রাস্তে, আপনারা সোনারঘাটবাসী যারা আছেন, আমি অসহায়, আপনারা জানি অনেক কষ্ট করতেছেন, আমি এমপি হিসাবে আমি অনেক অসহায় বিভিন্ন ক্ষেত্রে, কিছু কিছু জায়গায় আমি পারি না, তারপর আমি চেষ্টা করে যাইতেছি যাতে কষ্ট কমে, কারণ আমি আপনার ভোট আমানত হিসাবে নিছি, আমি তো বইয়া থাকতাম পারি না, আমি চেষ্টা করে যাইতেছি। আমি আপনার আমার লেগে দোয়া করবা, যদি বাচ্চা থাকি আমি স্থায়ীভাবে কিভাবে সমাধান করা যায় এটার চেষ্টা আমি করবো। আর আপনাদের 26-এর আইনের যে বিষয়টা, এই বিষয়টা আমি সুপ্রিম কোর্টের ব্যারিস্টার হিসাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবা, এটাকে চ্যালেঞ্জ করিয়া এটাকে কোনো একটা আইনি ভাবে হাইকোর্টের মাধ্যমে একটা অর্ডার আনা যায় কিনা, এটা আমি চেষ্টা করব। এটা এমপি হিসাবে না, এটা ব্যারিস্টার হিসাবে, আর আরো ক্ষমতা আছে ব্যারিস্টারের। আর যদি বেতন বন্ধ থাকে স্টাফদের, এই মৃত্যুঞ্জয় চা বাগান দেওন্দি যদি লালচান নোয়াপাড়া যদি বন্ধ থাকে, আপনারা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন, আপনারা শ্রমিকরা এবং স্টাফরা আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন, প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে গিয়া বলবো এই মালিকরা এটা চালানোর যোগ্যতা নাই, তাদের লিজ বাতিল করা হোক। তারা লিজ নিয়ে চালাইতেছে, আর বাপ নেয় মালিক, চালায় লিজ লইয়া সরকারের কাছ থেকে, আর বাপ নেয় মালিক। আপনারা অ্যাপ্লিকেশন দিবেন, আমি বলবো যে এদের এই মালিক হওয়ার যোগ্যতা নাই, এরা আরো আমার শ্রমিক মাইরা শেষ, স্টাফ মাইরা শেষ করব, আমি প্রাইম মিনিস্টারের কাছে যাইব। এত শেষ না, আরো আছে। যদি দেখা যায় এটা কাম না হয়, আপনারা যারা বেতন নতুন ভাই না, আপনারা একখানো আইবা, তাই যে কোম্পানি বানাইছেন, কোম্পানি বিলুপ্তির লেগে হাইকোর্টে একটা আবেদন করা যায় যে এই কোম্পানি বিলুপ্তির জন্য লাগছে না এই আজাব। সুতরাং আমার কাছে তো ওষুধ আছে 3-4 জাতের, হোমিওপ্যাথি, এলোপ্যাথিক, আবার কবিরাজি, তিনটার মধ্যে অপনিজিও আছে। যেটা লাগে আমি এটা দিতে পারবো, আপনারা আশা করি আমার সাথে থাকুন। আমি আমার কিছু সময় দিন, আমি চেষ্টা করবো আপনারা। আর বক্তব্য শেষ করার শেষে আমি আমার যারা চা বাগানের যারা শ্রমিক ভাই বোনরা আছেন, যারা আদিবাসী আছেন, যারা কর্মচারীরা আছেন, তাদের প্রতি আমার একটা আবেদন যে আপনারা আমার জন্য যা করছেন এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। যদি আমি বেঁচে না থাকি, এই এমপি পদটা যদি 5 বছরও কমপ্লিট করতে না পারি, আমি আমার ছেলে মেয়েদেরকে বলে যাব যে আপনাদের জন্য এই ঋণটুকু পরিশোধ করার জন্য। আর যদি বেঁচে থাকি, মনে রাখেন চা বাগানের শ্রমিকদের, বিশেষ করে যার মা নাই, যার বাবা নাই, মনে রাখেন বাবা মা যান নাই, তার ব্যারিস্টার সুমন আছে, আমি গার্জিয়ান হিসেবে আপনাদের জন্য থাকছি। এই কথা বলে আপনাদের কাছে আবারও ক্ষমা প্রার্থনা করে, এটা এই যে গ্র্যাচুইটি যেটা, এইটাও আপনাদেরকে চ্যালেঞ্জ করতে হবে, কিসেতে? হাইকোর্টে চ্যালেঞ্জ করতে হবে। এইটা আমি আপনাদের সাথে বসে যেটা করা যায় করব। আপনারা টিম একদিন আইনগতভাবে আমার সাথে বসবেন, আমি বসবো, আপনাদের কাছে আবারও দোয়া জননেত্রী শেখ হাসিনার জন্য, জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি। যদি উনি বেঁচে থাকেন, তাহলে আমাদের মতো কিছু মানুষ কিছু কাজ করতে পারবে বলে আমার একটা ধারণা, আমার একটা বিশ্বাস। এই দোয়া ও শুভেচ্ছা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।